বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন। বাইরের চাপ, ভেতরের চাপ। চাপগুলো কি আমি 1 2 3 4 করে বলি। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জোরালো যে বিষয়টি সেটি হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট, সেই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধি। প্রায় 300 350 টাকা কেজি হচ্ছে কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা, যেটাকে আমরা বলি। গ্যাসের সংকট এই মুহূর্তে গোটা বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। বহু পরিবারে দুবেলা রান্না হচ্ছে না, কোনো রকমে সামাল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বাড়ির মহিলারা তারা থালা বাসন নিয়ে রাজপথে মিছিল করছেন এবং গত 15-20 দিন ধরে এই সংকট চলছে। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল সর্বত্র এক পরিস্থিতি, অর্থাৎ রান্নার গ্যাসের চরম সংকট। বাড়িতে চুলা জ্বলছে না এবং অরন্ধনের একটা কি বলা যায় যে মহামারী শুরু হয়েছে, এরকম একটা পরিস্থিতি যে ঘরে ঘরে অরন্ধন চলছে, তার কারণ গ্যাস নেই। আরও একটা বড় সমস্যা হচ্ছে পরিবহনের। বেসরকারি গাড়ি, সরকারি গাড়ি, বাস, অন্যান্য পরিবহন যেগুলি গ্যাসে চলে সেগুলিরও দেখা যাচ্ছে পাম্পে লম্বা লাইন, গাড়ির সারি, ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে গ্যাস কখন আসবে, কবে মিলবে। এবং এর ফলে যেটা হচ্ছে যে বহু মানুষকে অফিসে যেতে হচ্ছে হেঁটে, অফিস থেকে ফিরতে হচ্ছে হেঁটে। বাচ্চারা স্কুলের গাড়ি তাদের অচল, স্কুলের গাড়ি গ্যাসের অভাবে চলছে না। বাবা মাকে, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসতে হচ্ছে হয় রিক্সায় বা হেঁটে। এই যে একটা অস্থির পরিস্থিতি চলছে, এর সঙ্গে চরম সংকট ডেকে এনেছে হচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি। আজকে বাংলাদেশের একটি মিডিয়াতে একটি জেলার কাহিনী লেখা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে মাত্র 4 ঘন্টা বিদ্যুৎ থাকছে। তার ফলে অসহনীয় গরম এবং এমন পরিস্থিতি, বলছে যে হাসপাতালে পরিজনেরা রোগীর মাথার উপরে প্রেসক্রিপশন দিয়ে তারা হাওয়া দিচ্ছেন, এই রকম পরিস্থিতি। অর্থাৎ হাসপাতালও এই বিদ্যুৎহীনতা থেকে মুক্ত নয়। হাজার হাজার মানুষ চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন গত 10-15 দিন ধরে। এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে একটা গুরুতর অভিযোগ যে জুন মাসের পর থেকে প্রায় সকলেরই বিদ্যুতের বিল 2 গুণ 3 গুণ আসতে শুরু করেছে। অর্থাৎ যার 1000 টাকা বিল আসছিল, দেখা যাচ্ছে তার 2000, 2500, 3000। আমি একজনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম, তিনি বলছিলেন যে তার অ্যাভারেজে বিদ্যুতের মাসে বিল আসতো 2500 টাকা, কিন্তু গত মাসে তিনি সব মিলিয়ে 4 দফাতে প্রায় 8000 টাকা বিদ্যুতের বিল পে করেছেন। তার কারণ ওখানে হচ্ছে প্রিপেড, অর্থাৎ আগে টাকা দিয়ে বিদ্যুৎটা কিনতে হয়। সেই বিদ্যুৎ শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি ঘর অন্ধকার হয়ে যায়, এই রকম একটা পরিস্থিতি। এবং এর ফলে গোটা দেশ জুড়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, যার কোনো সুরাহা সরকার দিতে পারছে না। এই রকম পরিস্থিতি বেশ কিছু মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন যে মোহাম্মদ ইউনূসের সময়তেও একেবারে শুরুতে এই রকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেটাকেও ছাপিয়ে গিয়েছে তারেক রহমানের সময়ে। এই রকম একসঙ্গে 3-4টি জনসাধারণের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত 3-4টি গুরুত্বপূর্ণ পরিষেবা নিয়ে এমন লেজে গোবরে অবস্থা সরকারের যে তারা কোনো সমাধান সূত্র দিতে পারছে না। বরং এই সময়তে কাজের কথাই তারেক রহমান বলছেন, কিন্তু সেগুলো কারো মনে ধরছে না। তিনি জাতির উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন দেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, কিন্তু অনেকে বলছেন যে খাওয়া দাওয়াই যদি বন্ধ থাকে, গাড়ি ঘোড়াই যদি না চলে, মানুষ যদি ঘরে বন্দি হয়ে থাকে, তাহলে দেশে আর নোংরা হবে কোত্থেকে। ফলে এই যে পরিচ্ছন্নতার বার্তা তারেক রহমান এখন দিচ্ছেন, এটা নিয়েও অনেকে উপহাস করছেন যে আমরা নোংরা করার জন্য কিন্তু মিনিমাম কতগুলো বিষয় দরকার হয়। হোটেল রেস্তোরাঁতে খাবারের আকাল, সেখানেও গ্যাসের সংকট। ফলে একটা চরম পরিস্থিতি, অরাজক পরিস্থিতি, অস্থির পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে, যেটা মানুষের কাছে প্রত্যাশিত ছিল না। তার কারণ একটি নির্বাচিত সরকার এলে পরে দেশের হাল ফিরবে, এইটা অনেকেই প্রত্যাশা করেছিলেন। কিন্তু 5 মাস পেরিয়ে দেখা যাচ্ছে যে পরিস্থিতি আরও গুরুতর হয়ে গিয়েছে এবং শত শত কলকারখানা বন্ধ, হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছেন। মালিকদের কপালে হাত, তারা মাথায় হাত দিচ্ছেন, কপালে হাত দিচ্ছেন, কপাল চাপড়াচ্ছেন যে
কিভাবে এই পরিস্থিতি তারা সামাল দেবেন, তার কারণ বিদ্যুতের অভাবে কলকারখানা চালানো যাচ্ছে না। বাংলাদেশের অর্থনীতির একটা বড় জায়গা হচ্ছে গার্মেন্ট সেক্টর। সেই গার্মেন্ট সেক্টরে দেখা যাচ্ছে যে শত শত কলকারখানা দিনের পর দিন ধরে বন্ধ, কারণ শ্রমিকরা এসে ফিরে যাচ্ছে, কারণ বিদ্যুৎ নেই। অন্যান্য শিল্পেও একই পরিস্থিতি। বাংলাদেশ এমনিতেই শিল্পে খুব উন্নত নয়, কিন্তু কৃষিজাত পণ্যের অর্থাৎ কৃষি শিল্পের যে জায়গাগুলি সেখানেও বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না। তার ফলে অসংখ্য মানে কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে কর্মহীন। তাদের দৈনন্দিন মানে মিনিমাম যে ন্যূনতম সংসার চালানোর যে অর্থটুকু সেটুকুও তারা সংগ্রহ করতে পারছেন না। এইরকম একটা পরিস্থিতি। এইরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ সফরে 3 দিনের জন্য গিয়েছিলেন সার্জিও গর। সার্জিও গর ভারতে মার্কিন রাষ্ট্রদূত, কিন্তু একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত। এবং ব্যক্তিগতভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্জিও গোরের এক ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক। তারা অত্যন্ত একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে একে অপরকে জানেন, এবং সেই কারণেই সার্জিও গোরকে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের মতো একটা বড় দেশের তিনি অ্যাম্বাসাডার, আবার একই সঙ্গে বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে সমস্ত দেশগুলি আছে এই সব দেশগুলির জন্য তিনি একজন বিশেষ দূত হিসেবে কাজ করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারতের মার্কিন রাষ্ট্রদূতের চোখ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ পরিস্থিতিকেও দেখবেন। এই যে 3 দিনের সফর, এই 3 দিনের সফরও কিন্তু তারেক রহমানের সরকারের সামনে একটা বড় চাপ বা একটা বড় অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে। প্রথমত, সার্জিও গোর ঢাকায় পৌঁছানোর পর দেখা গেল যে তার কর্মসূচি যেটা ঘোষণা করা হয়েছিল তার সম্পূর্ণ ওলটপালট হয়ে গিয়েছে। বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার একটি নৈশভোজের কথা ছিল সফরের প্রথম দিনে, সেটি বাতিল হয়। নৈশভোজের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে হাজির থাকবেন, তার সম্মানেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, সেটিও তারা বাতিল করে। অর্থাৎ এগুলি বাতিল হয়। বাংলাদেশের অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক হওয়ার কথা ছিল সেগুলি বাতিল হয়। কিন্তু অদ্ভুতভাবে সার্জিও গোর এমন দুজনের সঙ্গে বৈঠক করেছেন যেটা বাংলাদেশ সরকারকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। তার মধ্যে একটি দ্য ওয়ালের এক্সক্লুসিভ স্টোরি, যেটা বৈঠকের দিন ওয়ালে সন্ধেবেলা যে খবরটি করা হয়েছিল যে ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তার সঙ্গে বৈঠক করেছেন সার্জিও গোর। অর্থাৎ সার্জিও গোর তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং দীনেশ ত্রিবেদী তার সঙ্গে প্রায় 1 ঘন্টা একটি হোটেলে বৈঠক করেছেন। এই বৈঠক কী নিয়ে হয়েছে কেউ জানে না, কিন্তু এটা ঠিক যে বাংলাদেশের মাটিতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত যখন সেদেশে কর্মরত ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেন, তখন অবশ্যই সেটা বর্তমান সরকারের জন্য একটি বিশেষ বার্তা। অর্থাৎ তারেক রহমানকে এই বার্তা দেওয়া হলো বা বাংলাদেশ সরকারকে এই বার্তা দেওয়া হলো যে বাংলাদেশটাকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটাই ভারতের চোখ দিয়ে দেখা শুরু করেছে, যা তারা অতীতে করছিল। ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে একবার কথা এই প্রসঙ্গে বলেও ছিলেন যে বাংলাদেশকে তিনি নরেন্দ্র মোদীর চোখ দিয়ে দেখবেন। এখন দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর যিনি দূত বাংলাদেশে, প্রতিনিধি যিনি বাংলাদেশে, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দূত একান্তে বৈঠক করলেন, যেগুলি এই বৈঠকে তার এই সফরসূচিতে ছিল না। এছাড়া সাবের হোসেন চৌধুরী, আওয়ামী লীগের নেতা, তার সঙ্গেও সার্জিও গোরের বৈঠক হয়েছে বলে খবর। যদিও এই বৈঠকটির কথা কিন্তু সরকারিভাবে কোনো পক্ষই স্বীকার করছে না, কিন্তু ঢাকার কূটনৈতিক এবং প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বড় অংশ বলছে যে এই বৈঠকটিও হয়েছে। অর্থাৎ সাবের হোসেন চৌধুরী তিনিও সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশে গিয়ে আওয়ামী লীগের প্রথম সারির নেতার সঙ্গে বৈঠকের বিষয়টি, এটাকেও কিন্তু বাংলাদেশ সরকারের জন্য একটা অন্য রকম এবং একটা নেতিবাচক বার্তা বলেই অনেকে মনে করছেন।
সাবের হোসেন চৌধুরী তিনি একটা সময় তাকে আওয়ামী লীগের একটি বিরুদ্ধ পক্ষ হিসেবে দেখানো হচ্ছিল, কিন্তু বিগত কয়েক মাসের পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে তিনি এখন বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনার নির্দেশ মতোই তিনি কাজ করছেন। এর আগে ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা, অ্যাম্বাসাডাররা, রাষ্ট্রদূতেরা তারা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে একান্তে বৈঠক করেছিলেন, তারা তার বাড়িতে গিয়েছিলেন। সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন রাজনীতিবিদ এবং আওয়ামী লীগেও তিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তার সঙ্গে সার্জিও গোরের মতো এইরকম একজন ওজনদার কূটনীতিক, যিনি ডোনাল্ড ট্রাম্পের তরফে মধ্য ও দক্ষিণ এশিয়ার বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন এবং ভারতের রাষ্ট্রদূত, তার এই বৈঠক যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে তিনি এবছরই বাংলাদেশে ফিরে যাবেন, অর্থাৎ তার নিজের দেশে ফিরবেন এবং সেটা ম্যাক্সিমাম ডিসেম্বর 2026 পর্যন্ত বিলম্বিত হতে পারে, এর মধ্যেই তিনি ফিরে যাবেন। এখন জানা যাচ্ছে যে আরও অনেক আগেই তিনি ফিরে যেতে পারেন। এই রকম একটা আলোচনা বা পরিমণ্ডলের মধ্যে যখন এই বিষয়টি, অর্থাৎ সার্জিও গোর ভারতের হাই কমিশনার ঢাকার মাটিতে বসে ভারতের হাই কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন এবং আওয়ামী লীগের নেতার সঙ্গে বৈঠক করেছেন, এটা অবশ্যই সকলেই একমত যে এটা তারেক রহমানের সরকারের প্রতি মার্কিন প্রশাসনের তরফে একটা বিশেষ বার্তা, যে সমঝে চলার বার্তা, বা তারা মনে করছে যে এটা তারেক রহমানকে বুঝিয়ে দেওয়া হলো যে তার এই 5 মাসের শাসনকালটা মার্কিন প্রশাসনের জন্যে যথেষ্ট, তারা এই ব্যাপারে খুব একটা খুশি নয়। আরও একটি বিষয় এই প্রসঙ্গে আলোচনায় বারে বারে ঘুরে আসছে, সেটি হচ্ছে যে সার্জিও গোর তিনি শুধুমাত্র যে বাংলাদেশের দুজন ক্যাবিনেট মিনিস্টার, অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেছেন তাই শুধু নয়, এই বৈঠকে গিয়ে তিনি কিন্তু, বা এই সফরে গিয়ে তিনি কিন্তু বাংলাদেশের প্রধান দুই যে বিরোধী দল অর্থাৎ জামায়াতে ইসলামী এবং এনসিপি, তাদের সঙ্গেও তিনি কোনো বৈঠক করেননি। আবার এটাও দেখার যে বিএনপিরও রাজনৈতিক নেতৃত্ব বলে আলাদা কারোর সঙ্গে তিনি বৈঠক করেননি, তিনি শুধুমাত্র সরকারি পর্যায়ে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং তার আগে বিদেশমন্ত্রী খলিলুর রহমান এবং তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদেশ প্রতিমন্ত্রী সামা ওবায়েদ, এদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বিএনপি নেতৃত্ববৃন্দের সঙ্গে কোনো বৈঠক তার কর্মসূচিতে ছিল না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেননি। কিন্তু এটাও আবার শোনা যাচ্ছে যে শুধু আওয়ামী লীগ নয়, এখন বাংলাদেশ সংসদের সদস্য নেই এমন একটি দল, আওয়ামী লীগ বাদে এরকম আরও একটি দলের এক নেতার সঙ্গেও সার্জিও গোরের বৈঠক হয়েছে। কিন্তু যেটা আমি বলছিলাম যে এই বৈঠকগুলির কথা কখনোই স্বীকার করা হচ্ছে না সরকারি তরফে, কিন্তু দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকের বিষয়টি পরবর্তীকালে সরকারিভাবে স্বীকার না করা হলেও অস্বীকারও করা হয়নি, যেমন আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠকের বিষয়টিও অস্বীকার করা হয়নি। এবং আরও তাৎপর্যপূর্ণ যে দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সঙ্গে বৈঠকের পর ওই দিন সন্ধ্যার বিমানে দিল্লি চলে আসেন। ফলে সব মিলিয়ে তারেক রহমানের কাছে গোটা জিনিসটা কিন্তু এমন একটা সারাচিস চাপের মধ্যে তিনি পড়েছেন যে অনেকগুলি বিষয় নিয়ে তাকে একসঙ্গে ভাবতে হচ্ছে এবং তিনি প্রবলভাবে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন। একে তো দেশের অভ্যন্তরে এরকম একটা অস্থিরতা, সাধারণ মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়ছেন, তার কারণ উনুন জাল জ্বলছে না, রান্না হচ্ছে না বাড়িতে, গ্যাসের অভাবে গাড়ি চলছে না, স্কুল কলেজে ছেলেমেয়েরা যেতে পারছে না, অফিস কাছারিতে মানুষের যেতে চরম সমস্যা হচ্ছে এবং জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম। যে পরিস্থিতিতে আজকেই সিদ্ধান্ত হয়েছে, আজকে সোমবার সিদ্ধান্ত হয়েছে যে ভারত থেকে কয়েকশো টন কাঁচা লঙ্কা আমদানি করা হবে, কারণ ভারতে কাঁচা লঙ্কার দাম এখনও কম আছে, ফলে এখান থেকে আমদানি করা হবে বাংলাদেশে। এছাড়া এই যে বিষয়টা, অর্থাৎ আওয়ামী লীগ কেন্দ্রিক, কারণ এই যে অগাস্ট মাস, এই অগাস্ট মাস জুড়ে আওয়ামী লীগ আবার অনেক কর্মসূচি দিয়েছে। শুধু শেখ হাসিনা 10 দিন ভার্চুয়াল সভায় বক্তৃতা করবেন, এছাড়া নানাবিধ কর্মসূচি দিয়েছে, যেটা নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সবাইকে সতর্ক থাকতে হবে। যদিও তিনি খানিকটা কৌশলে একটু কটাক্ষ বা বিদ্রূপের সুরে আওয়ামী লীগকে একটু খাটো করে দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু পুলিশ প্রশাসনকে বলেছেন যে
সতর্ক থাকতে হবে। আগস্ট মাসে আওয়ামী লীগ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তিনি হয়তো বলতে চাইছেন যে আওয়ামী লীগ কোনো নাশকতামূলক কোনো কাজ করবে, কিন্তু আসলে যেটা সরকারের মধ্যে ভয়ের কারণ সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কখন কোথায় কত ধরনের কত বড় সমাবেশ করে দেয়, এবং তার ফলে সরকারের ওপর যে চাপ তৈরি হবে, যে রাজনৈতিক চাপ, তার কারণ আওয়ামী লীগ যত সক্রিয় হবে তত বিএনপির ওপরে চাপ তৈরি করবে জামায়াতে ইসলামী এবং এনসিপি। এরই মধ্যে ঘোষণা হয়েছে শেখ হাসিনা বলেছেন যে তিনি ফিরে যাবেন। ফলে সব মিলিয়ে আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরের পরিস্থিতি সব মিলিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার বিএনপি সরকার এই মুহূর্তে অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন।